ফসল। অর্থাৎ তানভীর পারভেজ, শিল্পী তানভীর পারভেজ যে আলোচনাটা শুরু করছেন, সেই আলোচনার সূচনাটা বা সেটার যেখান থেকে শুরু করছেন, সেখানে আসলে একটা আমরা যেটাকে বলি যে নায়ালিজম বা নিহিলবাদ, অর্থাৎ জীবন আদৌ অর্থপূর্ণ কি না, সেই প্রশ্নের জায়গা থেকে আসলে তিনি কিন্তু এই গতি ও অগতির বচন এই প্রদর্শনীটা শুরু করছেন। তো এই যে জীবনকে অর্থপূর্ণ নাকি অর্থহীন, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে যে মোকাবেলা করার যে ব্যাপারটা, এটা আসলে আধুনিক যে জমানা, সে আধুনিক জমানার সঙ্গে যুক্ত। অর্থাৎ প্রিমডার্ন যে সময়, সেখানে আসলে জীবনের যে অর্থহীনতা, এই ধারণা বা এই প্রত্যয়টা খুব বেশি শক্তিশালী আকারে হাজির ছিল কি না, সেটা একটা প্রশ্ন। তো আমাদের যে একবিংশ শতাব্দী, তার আগে বিংশ শতাব্দী, সেখানে এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে। আপনারা এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদের কথা জানেন। আমি বিশেষ করে এখানে উল্লেখ করতে চাই জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার এবং তারপরে ফরাসি দার্শনিক জন পল সার্ত্রে। তারা এই জীবনের বা অস্তিত্বের যে অর্থহীনতা অথবা অর্থপূর্ণতা, এই ব্যাপারটা নিয়ে আসলে তারা কিন্তু খুব ভালো আলোচনা করেছেন। এর আগে 19 শতকে আমরা সোরেন কিয়েরকেগার্ড, আর্থার শোপেনহাওয়ার সহ অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ এটার একটা দীর্ঘ ঐতিহ্য আছে, এই জীবনের অর্থপূর্ণতা বা অর্থহীনতার যে প্রসঙ্গ সেটা, এবং সেটা যে নায়ালিজম বা নিহিলবাদ, আমরা বাংলায় নিহিলিজম বলি, সেই ধারণার সঙ্গে আসলে এই অস্তিত্বের যে সম্পর্ক। তো তানভীর পারভেজের যে কাজগুলো আমরা দেখেছি, আপনারা যদি একটু আমি জাস্ট দু একটা যদি পয়েন্ট উল্লেখ করি, যেমন ধরেন যে আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখেন যে ওনার কাজগুলোর মধ্যে আমরা কিন্তু কোনো চরিত্রের কোনো চোখ দেখতে পাই না, যে ধরেন খোলা চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, যেটা কিনা আমাদের সঙ্গে কোনোভাবে সংযোগ করছে, আমাদের সঙ্গে কোনো সংযোগ সৃষ্টি করছে, সে ধরনের কিছু নাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই প্রদর্শনীতে যেই শিল্পকর্মগুলো দেখানো হয়েছে, সেটাকে আই ওয়ান্ট টু সে যে এটাকে আমরা বলতে পারি একটা মিউটেড প্যারানোইয়া অথবা সাইলেন্ট স্ক্রিম হুইচ ইজ মেডিয়েটেড বাই মাল্টিপল সারফেসেস। অর্থাৎ এক ধরনের ক্লস্ট্রোফোবিয়া আমরা বলতে পারি। তো আসলে এই যে আমি যেটাকে বলছি যে ধরেন এখানে যে চরিত্রগুলো, শিল্পকলায় আমরা যখন কোনো চরিত্রকে মানে প্রতীয়মান হয়, সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারিস্টিক যে সেটা হিউম্যান একটা চরিত্র কিনা, সেটা যেমন ধরেন জার্মান দার্শনিক হেগেল তিনি যেটা বলছিলেন যে আসলে চিত্রকলা যেটা বা দৃশ্যকলা যেটা, সেখানে আসলে একটা সেটা যে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে যে সেখানকার যে চরিত্রগুলো, সেগুলোর চোখ থাকে, এবং সেই চোখের ভেতর দিয়ে তার যে স্পিরিট বা স্পিরিচুয়ালিটি, সেটার সঙ্গে দর্শকের একটা সংযোগ ঘটে, সেটার মধ্যে দিয়ে একটা অর্থের একটা সংবহন ঘটে, অর্থাৎ এক ধরনের কমিউনিটি তৈরি হয় দৃশ্যবস্তু এবং দর্শকের মধ্যে। কিন্তু যখন আমরা দেখি যে তানভীর পারভেজের যে কাজগুলো, সেখানে আসলে কিন্তু কোনো চরিত্রের মধ্যে কোনো ধরেন যে চোখ, মানে আমাদের অন্তত এই প্রদর্শনীতে যেই কাজগুলো আমরা দেখছি, সেখানে আসলে এই যে মানে চোখের ভেতর দিয়ে কোনো চরিত্রের সঙ্গে যে আমাদের সংযোগ, সেটা ঘটে না। আমরা দেখতে পাই যে চরিত্রগুলো ছায়ার মতো কতগুলো সারফেস বা তলের উপরে সেগুলো প্রতীয়মান হচ্ছে। আমার মনে হয় যে তানভীর পারভেজের এই যে কর্মগুলো, সেখানে আসলে তার যে মূল থিমটা, সেটা হচ্ছে জীবনের বা অস্তিত্বের যে অর্থহীনতা, সেই অর্থহীনতাটাকে তিনি যখন এভাবে উপস্থাপন করছেন, সেখানে তাহলে দুইটা দিক, একটা হচ্ছে যে একটা চরিত্র বা মানুষ বা বিভিন্ন প্রাণ, বিভিন্ন পশু পাখি অথবা প্রাণী এবং মানুষ, তারা হচ্ছে যে কতগুলো সারফেসের ভিতর দিয়ে তারা প্রতীয়মান হচ্ছে, কিন্তু তারা আসলে আমাদের সঙ্গে ঠিক যোগাযোগ করতে পারছে না। হ্যাঁ, তাদের মধ্যে একটা সাইলেন্স এবং একটা প্যারানয়েড একটা অবস্থা সেখানে হাজির আছে। তো সেটাই আসলে আমার মনে হচ্ছে যে তানভীর পারভেজের কাজে আসলে মডার্নিটি, যে টেকনোলজিক্যাল যে মডার্নিটি বা লেট মডার্নিটি যেটাকে বলে, সেখানে আসলে যে ধরনের একটা নিহিলিস্টিক এক ধরনের থিম অথবা ধারণা সেখানে হাজির আছে, সেটাকে আসলে তিনি এইভাবে উপস্থাপন করছেন, যেটা কিনা তার ন্যারেটিভের ভেতর আমি পাচ্ছি। তো এই যে টেকনোলজিক্যাল মডার্নিটি, এইটাকে আসলে যখন অ্যাস্থেটিক বা শিল্পকলার জায়গা থেকে যখন আলাপ করা হয়েছে, সেখানে আসলে আমি প্রথমেই যার নামে উল্লেখ করেছি যে মার্টিন হাইডেগার, তার জায়গা থেকে আমি আসলে আজকের আলোচনাটাকে খুব সংক্ষেপে করতে চাই যে আসলে মডার্নিটির যখন থেকে সূচনা ঘটেছে, তখন থেকেই আসলে শিল্পকলার ভেতরেও এক ধরনের ফান্ডামেন্টাল একটা শিফট ঘটেছে, যেটা হাইডেগারের আলাপের মধ্যে আছে। সেই শিফটটা আসলে কী ধরনের?
আপনারা জানেন যে ধরেন মডার্নিটির একদম আমরা যেখানে সূচনা যেটা বলতে পারি, যে ধরেন ফ্রেঞ্চ দার্শনিক যে রনে দেকার্ট, তো ধরেন মডার্নিটি যখন সূচনা ঘটলো, অর্থাৎ রেনে দেকার্ট, তার সময় থেকে আসলে মূলত আমরা জানি যে মডার্ন যে ফিলসফি বা মডার্ন যে চিন্তা সেটা সূচনা ঘটেছে। তো সেখানে আসলে আপনারা জানেন যে একই সঙ্গে সেখানে যেটা ঘটলো, যে ধরেন সাবজেক্টের যে ধারণা, তো সাবজেক্টের যে ধারণা সেই সাবজেক্টটাও একই সঙ্গে সেখানে তৈরি হলো। তো দেকার্তের ফিলসফির যে ফান্ডামেন্টাল যে জায়গাটা, সেটা ছিল যে আপনারা জানেন যে অন্টোলজি যেটাকে বলা হয় বা অস্তিত্ব, সেটাকে আসলে তিনি এপিস্টেমোলজির উপরে ফাউন্ডেশন দিয়েছেন। অর্থাৎ দ্য কোয়েশ্চেন অফ বিইং, সেটাকে তিনি আসলে কোয়েশ্চেন অফ নলেজের উপরে এস্টাবলিশ করেছেন দেকার্ট থ্রু দ্য কনসেপ্ট অফ দি সাবজেক্ট। তো সেটা যখন আসলে দেকার্ট করেছেন, সেখানে একই সঙ্গে যেটা ঘটলো, যখনই তিনি অন্টোলজি বা অস্তিত্বকে জ্ঞানতত্ত্বের উপরে প্রতিষ্ঠা করলেন, সেটার এখানে দুইটার মাঝখানে যে মেডিয়েটরি যে কনসেপ্টটা ছিল, সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং রিপ্রেজেন্টেশন। তো দেকার্ট এই ঘটনাটা যখন ঘটালেন, সেই ঘটনাটার মধ্যে একই সঙ্গে যেটা ঘটলো, যে সাবজেক্টের যে ধারণা, সেই সাবজেক্টের ধারণাটাতেও কিন্তু একটা শিফট ঘটে গেল। অর্থাৎ দেকার্তের চিন্তার ভেতরে প্রি দেকার্তিয়ান যে ফিলোসফার ছিলেন, ধরেন ভারতে অথবা ইউরোপে অথবা গ্রিসে, সেখানে ধরেন সাবজেক্ট, হিউম্যান সাবজেক্টের ধারণাটা ছিল এক ধরনের, কিন্তু দেকার্ত হচ্ছে যে সাবজেক্ট ব্যাপারটাকে বিশেষ কিছু এপিস্টেমিক ক্যাপাসিটির ভিতর দিয়ে তিনি সেটাকে সংজ্ঞায়িত করেছেন। এবং ঠিক একই সঙ্গে দেকার্ত যখন এই ঘটনাটা ঘটলেন, আমরা যেটা সাধারণত বলে থাকি যে কার্টেসিয়ান ডুয়ালিজম, অর্থাৎ দেহ এবং আত্মার মধ্যে যে এক ধরনের দ্বিধা বিভাজন, যেটা কার্টেসিয়ান সময় থেকে মডার্নিটির ভেতরে এটা প্রতীত হয়েছে। তো ঠিক সেই সময় যখন তিনি সাবজেক্ট ব্যাপারটাকে একটা বিশেষ ধরনের এপিস্টেমোলজিক্যাল একটা বিইং হিসেবে তিনি যখন প্রতিষ্ঠা করছেন, তখন একই সঙ্গে যেটা ঘটলো, যে সাবজেক্ট অ্যাজ আ লিভিং বিইং, অর্থাৎ হিউম্যান যে মানুষ, তার যে প্রাণ, সে যে একটা প্রাণী এবং সে যে ধরেন যে জীব জগতের সঙ্গে গভীরভাবে সংযুক্ত, সেটা থেকে বিচ্ছিন্নভাবে একটা পিওরলি এপিস্টেমোলজিক্যাল একটা সত্তা হিসেবে সাবজেক্ট ব্যাপারটাকে চিন্তা করা শুরু হলো। আমি যেটা বলতে চাচ্ছি যে দেকার্তের আসলে যে বডি এবং মাইন্ডের যে ডুয়ালিজম, অর্থাৎ দেহ এবং আত্মা, এর মধ্যে যে দ্বিধা বিভাজনটা দেকার্ত প্রথম কল্পনা করলেন, সেটার ফলে যেটা ঘটলো, যে প্রাণ বা জগৎ, যে জীব জগৎ, সেটা থেকে একেবারে বিচ্ছিন্নভাবে একটা স্পিরিট অথবা আত্মাকে কল্পনা করা তখন থেকে সম্ভব হলো আর কি। এই যখনই আসলে আত্মা বা মনকে আসলে যে দেহ বা যে বস্তু জগৎ, যে ভৌত জগৎ, সেই ভৌত জগৎ থেকে বিচ্ছিন্ন করে যখন আমরা আত্মা বা জ্ঞানের যে কর্তা, তাকে যখন কল্পনা করা শুরু করলাম, তখন যেটা ঘটলো, যে প্রথমবারের মতো মানুষ আসলে পিওরলি একটা মেশিনিক সাবজেক্ট অথবা একটা যান্ত্রিক কর্তা সত্তার কল্পনা করা শুরু হলো। এবং দেকার্তই আসলে প্রথম মানুষ যিনি কিনা আসলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ধারণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে যে একটা পার্সন তৈরি করা সম্ভব, একটা মানুষের অনেকটা ধরেন মানুষের মতো হোমোলোগাস এক ধরনের বা একই ধরনের কম্পিটেন্স সম্পন্ন বা সক্ষমতা সম্পন্ন সাবজেক্ট তৈরি করা সম্ভব, এই কল্পনাটা আসলে দেকার্তের সময় থেকেই শুরু হলো। অর্থাৎ যখন প্রাণের সঙ্গে দেহ বা আত্মার সঙ্গে যে ভৌত জগৎ, সেটাকে একেবারে বিচ্ছিন্নভাবে কল্পনা করা সম্ভব হলো, ঠিক তখন থেকেই প্রাণের যে নিজস্বতা, যেখানে একই সঙ্গে আত্মা এবং দেহ একই সঙ্গে একই সত্তার ভেতরে আসলে প্রতীত আছে, সেটাকে আসলে আলাদা করা সম্ভব হলো দেকার্তের সময় থেকে। এবং সেই সময় থেকে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ধারণা, সেটা সেখান থেকে শুরু হয়। এই ধারণাটা যখন বিকশিত হতে থাকে, তারপরে বিংশ শতকে এসে আসলে আমরা দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একটা প্রযুক্তিগতভাবে ফিজিবল বা সম্ভব একটা প্রকল্প হিসেবে প্রথম এটাকে বাস্তবায়িত করা কথা বিজ্ঞানীরা ভাবতে পারলেন। কিন্তু এটার যে দার্শনিক ভিত্তি, সেটা আমি যেটা বলছি যে সেটা কার্টেসিয়ান যে ডুয়ালিজম বা কার্টেসিয়ান যে ফিলোসফি, সেই সময় থেকে শুরু হয়েছে। তো সেই কথাটা আমি যে কারণে তুললাম, সেটা হচ্ছে যে ধরেন আসলে আমাদের শিল্পকলার ভেতরে যে ধরেন যে মডার্ন যে শিল্পকলা বা আধুনিক যে শিল্পকলা, সেটার সাথে আসলে এই যে সাবজেক্টের সম্পর্কটা খুব গভীর। অর্থাৎ আমরা সাবজেক্ট বা জ্ঞানের কর্তা বা মানব যে কর্তা, এজেন্সি, এটাকে আসলে এ দুটোর ভেতরে আসলে সম্পর্কটা আমরা কীভাবে কল্পনা করি। এবং যখন আমরা তানভীর পারভেজের কাজে বা এখনকার আমরা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তো হচ্ছেই, এখন আমরা বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা শিল্পী আছেন, তারা এই যে মানে যান্ত্রিক বা ডিজিটাল টেকনোলজি ইউজ করছেন এবং বিভিন্ন ধরনের মানে
আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের আর্টিফাইস বা ডিভাইস তারা ইউজ করছেন, যেটার ভিতর দিয়ে তারা আসলে নতুন এক ধরনের দৃশ্যকলা অথবা শিল্পকলা জন্ম দিচ্ছেন। তো গতকালকে আব্দুল হালিম চঞ্চল স্যার তিনিও আলোচনা করছিলেন যে আসলে সমসাময়িকতা এই কন্টেম্পোরারিটির সঙ্গে সংযুক্ত করার জন্যই কি আসলে আমাদের শিল্পীরা এই ধরনের একেবারে সমসাময়িক বা একেবারে লেটেস্ট যে ধরনের টেকনোলজি আছে সেই ভাষাটাকে তাদের শিল্পকলার ভিতরে তারা ইউজ করতে চাচ্ছেন কিনা। তো আমার যেটা মনে হয় যে আসলে এই জায়গাটায় আমরা মানে খুব সহজভাবে বলতে পারি যে আমরা যেই ধরনের বিশ্ব বাস্তবতার ভিতরে বসবাস করি এবং আমাদের যে ধরেন আমাদের যে সামাজিক জীবন, আমাদের যে কর্মজীবন, সেটার ভেতরে আমরা যেভাবে প্রযুক্তির ভেতরে গভীরভাবে সংযুক্ত, আমাদের গোটা সামাজিক জীবন এখন যেভাবে প্রযুক্তির ভেতর দিয়ে প্রযুক্তির মধ্যস্থতায় উৎপাদিত হচ্ছে, সেখানে আসলে এই শিল্পকলার ভাষার ভেতরে আমাদের এই ধরনের যে রূপান্তরগুলো খুব স্বাভাবিক ব্যাপার। তো এখন আসলে এখানে মূল যে ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে দেকার্তের সময় আসলে সাবজেক্টের যে ধারণা সেটার মধ্যে যে শিফটটা ঘটলো, যে সাবজেক্ট ক্যান বি সামথিং দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ লাইফ অ্যান্ড অলসো ইন্ডিপেন্ডেন্ট অফ লাইক দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। মানে দেকার্ত দুইটা আলাদা সাবস্ট্যান্সের কথা বললেন, একটা হচ্ছে যে এক্সটেনশন, আরেকটা হচ্ছে যে ধরেন যে মাইন্ড, হ্যাঁ, বা থট। তারপরে দেকার্তের পর স্পিনোজা এসে সেটাকে আরেকটু ধরেন শিফট করালেন। কিন্তু যখন এই ঘটনাটা ঘটলো অর্থাৎ দর্শনের জগতে এবং বিজ্ঞানের জগতে এবং গণিতের জগতে এই যে দুটো আলাদা সাবস্ট্যান্স হিসেবে এই দুটোকে বিচ্ছিন্নভাবে ভাবা শুরু হলো, তারপরে যেটা ঘটলো যে শিল্পকলার ভেতরেও কিন্তু এটার একটা অভিঘাত ঘটলো। এই অভিঘাতটাকে আসলে মার্টিন হাইডেগার যেটা বলেছেন, তিনি অভিঘাতটার নাম দিয়েছেন যে সাবজেক্টিভিস্ট কনসেপশন অফ আর্ট বা অ্যাস্থেটিক। অর্থাৎ নন্দন তত্ত্ব বলে যে শাস্ত্রটা বিকশিত হলো 19 শতকে, অর্থাৎ দেকার্তের আরও অনেক পরে, সেই নন্দন তত্ত্ব যখন একটা শাস্ত্র হিসেবে বিকশিত হচ্ছে এবং সেটা যখন শিল্পকলা, আধুনিক শিল্পকলা সেটাকে যখন আলোচনা করা শুরু করেছে, সেখানে আসলে শিল্পকলাকে আমরা কিভাবে দেখতে শিখলাম। অর্থাৎ প্রাগাধুনিক যে ধরেন বাংলার যে আমরা যদি লোকশিল্প যেটাকে আমরা বলা এখন আমরা লোকশিল্প বলে অভিহিত করি, যদি সেটা আসলে লোকশিল্প কি না সেটা আসলে আমাদেরই দেওয়া নাম আর কি, আমাদের যে আধুনিক মননের জায়গা থেকে আমরা সেটাকে লোকশিল্প বলছি। তো আমরা আমাদের যে প্রাগাধুনিক যে শিল্পকলার যে চর্চা, সেটা থেকে আমরা যখন আধুনিকভাবে আধুনিক চোখ নিয়ে আমরা শিল্পকলাকে দেখা শুরু করলাম, তখন আমরা যে প্রিডমিনেন্ট যে প্যারাডাইম অথবা নজির দিয়ে আমরা শিল্পকলাকে দেখা শুরু করলাম, সেটাকে আসলে বলা হচ্ছে যে সাবজেক্টিভিস্ট কনসেপশন অফ আর্ট বা অ্যাস্থেটিক্স। দেকার্তের যে সাবজেক্টের ধারণা, সেই সাবজেক্টের ধারণা থেকে এই আসলে সাবজেক্টিভিস্ট যে কনসেপ্ট অফ অ্যাস্থেটিক্স, হ্যাঁ, সেটা আসলে এক ধরনের উদ্ভব ঘটেছে। সেই সাবজেক্টিভিস্ট কনসেপশন অফ অ্যাস্থেটিক্সটা কি, সেটা আসলে হাইডেগার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন এবং তিনি যেটা বলছেন যে আসলে আমি যখন একটা শিল্পকলা বা একটা শিল্পবস্তুর দিকে তাকাই, তখন আমি প্রথমত দুটো অনুমানের ভিত্তিতে সেটার দিকে তাকাই। প্রথম অনুমানটা হচ্ছে যে সাবজেক্ট অবজেক্টের যে ভেদ, অর্থাৎ সাবজেক্ট আলাদা এবং অবজেক্ট আলাদা। আমি একজন সাবজেক্ট, আমি একটা বিশেষ অবজেক্টের দিকে তাকাচ্ছি এবং সেই অবজেক্টটা মানে একটা আলাদা বিচ্ছিন্ন জিনিস, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে অবজেক্টের যে বিচ্ছেদ, যেটা দেকার্তের দর্শনে প্রথম আমরা খুব স্পষ্টভাবে পেলাম। এই সাবজেক্ট অবজেক্ট যে ভেদ, সেই ভেদটা হচ্ছে যে প্রথম অনুমান, আমরা এই অনুমানের ভিত্তিতে তাকাই। এই অনুমানটা কিন্তু ধরেন আপনি যখন প্রি মডার্ন কোনো একটা অ্যাস্থেটিক কনটেক্সটের মধ্যে থাকেন, সেখানে সবসময় কিন্তু এই ভেদটা থাকে না। যেমন ধরেন আমি যদি ধরেন এখন আমাদের এখানে দুর্গাপূজা হচ্ছে, সেখানেও কিন্তু এক ধরনের সেটার মধ্যে একটা আর্টিস্টিক একটা প্রসেস সেখানে রয়েছে, যেখানে কিনা প্রতিমা তৈরি করা হচ্ছে, সেই প্রতিমার সঙ্গে তার যে ভক্ত তাদের একটা অংশগ্রহণ আছে। সেখানে কিন্তু যখন প্রতিমার সঙ্গে একজন দর্শক তিনি বা একজন ভক্ত বা একজন পূজারী তিনি যখন অংশগ্রহণ করছেন, সেটা কিন্তু তিনি সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিজমের ভিতর দিয়ে তিনি সেটার ভিতর সঙ্গে অংশগ্রহণ করছেন না, সেখানে কিন্তু একটা ইমার্শন আছে, হ্যাঁ, মানে তিনি সেই পরিস্থিতির ভেতরে তিনি প্রথিত নিহিত এবং অংশগ্রহণকারী, হ্যাঁ। সো সাবজেক্ট অবজেক্টের ডুয়ালিজম বা যে বিচ্ছেদ, এটা হচ্ছে যে আমাদের মডার্ন সাবজেক্টিভিজমের একটা প্রথম অনুমান। আর দ্বিতীয় যে অনুমানটা, সেটা হচ্ছে যে আমি যখন দেখি যে একটা শিল্পবস্তু আমার সামনে হাজির আছে, যেটাকে আমি একটা অবজেক্ট হিসেবে ট্রিট করছি, আমি যখন আধুনিক চোখ নিয়ে সেটার দিকে তাকাই, তখন একই সঙ্গে আমি এটাও অনুমান করি যে ওই বস্তুটাকে একজন শিল্পী তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে সেটার ভেতরে তিনি এমন কোনো থিম বা এমন কোনো ধারণা সেটা দিয়ে সেটাকে এমনভাবে নির্মিত করেছেন, যেই নির্মাণের ভেতর থেকে আমি সেই শিল্পীর অভিজ্ঞতা অথবা সেই শিল্পীর চিন্তাকে আমি নিরূপণ করতে পারবো। অর্থাৎ আমি যখন তানভীর পারভেজের কোনো একটা পেইন্টিং দেখবো, তখন আমি ধরে নেব যে তানভীর পারভেজের যে ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা বা তার যে রাজনৈতিক চিন্তা চেতনা বা তার যে সামাজিক চিন্তা, সেগুলোকে তিনি একটা বিশেষ অবজেক্টের ভিতরে তিনি এটাকে ইনভেস্ট করেছেন বা এটার ভিতরে তিনি ইম্পার্ট করেছেন, এই ধরনের ব্যাপারটাকে আমি ধরে নিচ্ছি আর কি, হ্যাঁ। অর্থাৎ দুইটা বিষয়, একটা হচ্ছে আমি নিজে যে সাবজেক্ট, আমি নিজে সাবজেক্ট হিসেবে একটা অবজেক্টের সঙ্গে একটা বিচ্ছেদের ভেতর দিয়ে আমি একটা অবজেক্টকে আমি
প্রত্যক্ষ করছি, এবং একই সঙ্গে ওই অবজেক্টের ভেতর থেকে আমি যেটা চেষ্টা করছি যে একজন শিল্পী যে সেই শিল্পীর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে আমি এই অবজেক্টের ভেতর থেকে আমি ডেরাইভ করার চেষ্টা করছি। এই দুটো হচ্ছে যে মডার্ন অ্যাস্থেটিক্সের ফান্ডামেন্টাল দুটো অনুমান। এটা হচ্ছে যে হাইডেগার, দার্শনিক হাইডেগারের আলাপ আর কি। তো এই যে দুইটা অনুমান, এই দুইটা অনুমান আসলে দ্বিতীয় অনুমানটা আপনারা বুঝতেই পারছেন যে ধরেন মডার্ন ইজ যে কনসেপ্ট অফ আর্ট, ধরেন আমি আবারও পূজার উদাহরণ যদি দিই, একটা প্রতিমা যিনি নির্মাণ করছেন, যিনি শিল্পী, বা একটা ধরেন মন্দির যিনি নির্মাণ করছেন শিল্পী, তাদের অবশ্যই এক ধরনের উপস্থিতি আমাদের সামনে হাজির হয় যখন আমরা সেই আর্টওয়ার্কটাকে দেখি। কখনো সেই শিল্পী তার নিজের নামের স্বাক্ষরটা সেখানে রাখতেও পারেন। ধরেন মসজিদের যখন শিলালিপি তৈরি করা হয়, সেখানে অনেক সময় যিনি এই মসজিদটা নির্মাণ করেছেন তার নামটা সেখানে থাকতে পারে, অথবা প্রতিমা যারা নির্মাণ করেন তাদেরও নাম হয়তো কিছু পরিমাণে আমরা জানতে পারি। কিন্তু বড় আকারে সেটা কিন্তু একটা এমন একটা আর্ট ফর্ম যেখানে কি না এই সাবজেক্টিভিস্ট কনসেপশন, অর্থাৎ শিল্পী যে কর্তা, সেই কর্তা তার কর্তৃত্বের ভিতর দিয়ে একটা বিশেষ বস্তুকে, বিশেষ কিছু অর্থ সেই বস্তুর ভিতরে তিনি সংবাহিত করেছেন অথবা বিনিয়োজিত করেছেন। এই অর্থটাকে আমার পাঠ করতে হবে। এটা হচ্ছে যে মডার্ন অ্যাস্থেটিক্সের ফান্ডামেন্টাল অনুমান। তো এই জায়গাটা থেকে আসলে আমাদের আসলে এখন আমরা এই একই জায়গায়, অর্থাৎ মডার্ন অ্যাস্থেটিক্সের যে ফান্ডামেন্টাল অনুমানগুলো, সেই জায়গাটায় আসলে আমরা থাকতে পারছি কিনা, এটা হচ্ছে যে আমাদের মনে হয় এই মুহূর্তের মানে এই আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেইখানে এই মৌলিক প্রশ্নটাই হচ্ছে যে হাজির আর কি। এবং সেটা সবচেয়ে বেশি পরিমাণে হাজির হয়েছে যখন আমরা এই যে মেশিন টেকনোলজির এমন একটা বিশেষ বিকাশের অবস্থায় আমরা এসে হাজির হয়েছি, যেখানে কিনা মেশিন টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা যেন বা অনেকটা নিজে একটা, যেটাকে বলা হয় অটোটেলিক বা অটোমেটিক, যদি সহজ বাংলা সহজ ইংরেজিতে বলি যে অটোমেটিক, সে নিজেই নিজের উদ্দেশ্য তৈরি করতে পারছে, সে নিজেই ধরেন কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে পারছে, সে বিভিন্ন ধরনের সিনথেসিসের ভেতর দিয়ে বিভিন্ন ধরনের আর্ট অবজেক্টও তৈরি করতে পারছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন যেটা, সেটা নিজেই যখন একটা স্বতন্ত্র এবং স্বয়ংচালিত একটা কর্তা হিসেবে হাজির হওয়ার সম্ভাবনা আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। এবং তানভীর পারভেজের যে কাজগুলো, সেখানে আসলে আমরা এই যে কিছু ধরেন যে অটোমেটিক কিছু শিল্পকলা বা শিল্পবস্তু আমরা দেখতে পাচ্ছি, সেখানে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রয়োগ, সেটার হয়তো একদম প্রারম্ভিক কিছু সম্ভাবনা আকারে এগুলো আমাদের সামনে কিন্তু একটা নতুন পরিস্থিতিকে আসলে দেখিয়ে দেয়। এই যখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে মেশিন নিজেই এক ধরনের নিজস্ব উদ্দেশ্য, নিজস্ব চিন্তা বা নিজস্ব গতি, সেটার ভিতর দিয়ে সে যখন আমাদের সামনে হাজির হয়, তখন তাহলে আমাদেরকে এই যে মডার্ন অ্যাস্থেটিক্সে যে দুটো অনুমানের কথা আমি বললাম, সেই দুটো অনুমানই কিন্তু তখন প্রশ্নবিদ্ধ হতে থাকে। এখন ধরেন যে এই জায়গাটাকে যদি আমরা আমাদের শিল্পকলার যে ইতিহাস, সেটার জায়গা থেকে আমি যদি একটু আলোচনা করি খুব সংক্ষেপে, যে যন্ত্রের বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের যে নন্দন তত্ত্বের কী ধরনের চেঞ্জগুলো ঘটেছে, সেটার ফান্ডামেন্টাল কন্ডিশন আমি আগেই বলেছি যে ধরেন যে দেকার্ত এবং মানে যেটাকে হাইডেগার বলছেন যে সাবজেক্টিভিস্ট কনসেপশন অফ অ্যাস্থেটিক্স, সেটা আমি আগেই বললাম যে আধুনিক শিল্পীর যে ধারণা এবং আধুনিক শিল্পবস্তুর যে ধারণা, সেটা আধুনিক যুগে প্রাগাধুনিক সময়ের নন্দনতত্ত্ব থেকে আলাদা। ধরেন গ্রিক টেম্পল বলেন বা মেডিয়েভাল ক্যাথেড্রাল বলেন বা মসজিদ, মন্দির, প্রতিমা এবং ক্যালিগ্রাফি বা মঙ্গল কাব্য, হ্যাঁ, অথবা ধরেন যে বৈষ্ণব পদাবলী, এই যে বিভিন্ন ধরনের শিল্পবস্তু বা শিল্প সৃষ্টি, সেগুলো থেকে মডার্ন যে অ্যাস্থেটিক্সটা সেটা আলাদা। এই আলাদাটা ধরেন এই আলাদাটার দার্শনিক বা গাণিতিক এবং বৈজ্ঞানিক যে ভিত্তি, সেটা মোটামুটি ধরেন 17 শতক থেকে শুরু হয়েছে। কিন্তু সেটার মধ্যে যে এই যে শিল্পী যে কর্তা এবং শিল্পী যে কর্তা অ্যাজ আ সাবজেক্ট, তিনি সেই শিল্পবস্তুর ভেতরে তার নিজের অভিজ্ঞতাকে সংবাহিত করে দেন বা চালিত করে দেন বা সেটার ভিতরে ইনভেস্ট করেন নিজের সেন্সিবিলিটি বা মিনিং, হ্যাঁ, সেটা। এই ধারণাটা আসলে আরও বেশি পরিমাণে আমরা দেখতে পেলাম মূলত 19 শতক থেকে। 19 শতকে যখন এনলাইটেনমেন্ট হলো, তারপরে রোমান্টিসিজম আসলো এবং ইভেনচুয়ালি আমরা ধর ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন, তারপরে মডার্নিটি, লেট মডার্নিটি, এগুলোর ভিতর দিয়ে যখন প্রবেশ করলাম, তখন আসলে ধরেন কী ধরনের ঘটনা ঘটলো। অন্তত ধরেন 19 শতকের আগ পর্যন্ত ধরেন যে চিত্রকলা, যেটা চিত্রকলাতে তো আসলে তখনও ধর্মের সঙ্গে সেটা একটা গভীর সংযোগ ছিল, চার্চের একটা বড় ভূমিকা ছিল, তাই না, চিত্রকলার যে প্যাট্রোনেজ অ্যান্ড অন্যান্য যে কর্মকাণ্ডের ভেতরে। যখন আমরা মডার্নিটির ভিতরে প্রবেশ করলাম, একই সঙ্গে যখন ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনটা যখন তৈরি হলো, তখন আসলে দেখা গেল যে শিল্পকলার যে উৎপাদন, সেটা যেটা হাইডেগার যেটাকে বলেছেন ডিগডিফিকেশন, অথবা ধরেন শিলার বা এর আগে যে ফিলোসফাররা যারা ডিসেনচ্যান্টমেন্টের কথা বলেছেন, অর্থাৎ এনলাইটেনমেন্টের সময় যেটা ঘটলো, যে
ঐশ্বরিক যে আপনার রহস্য বা ধর্মের যে রহস্য, আধ্যাত্মিক যে রহস্য, সেটা যখন জগৎ থেকে ক্রমশ অপসারিত হতে থাকলো, তখন আসলে মানে হিউম্যান এজেন্সির যে ধারণা সেটা একেবারে একটা অটোনোমাস এজেন্সি আকারে হাজির হলো, যেটা এনলাইটেনমেন্টের আইডিয়াল এবং মডার্নিটির আইডিয়াল। তো তখন আসলে শিল্প বস্তুর সঙ্গে এই যে যে অটোনোমাস যে এজেন্ট হিসেবে মানুষের যে উপস্থিতি, সেটা সম্পর্কটাও তখন চেঞ্জ হতে থাকলো। যেমন ধরেন মঙ্গল কাব্যের কথা যদি চিন্তা করেন, আমাদের সাহিত্যে যে মঙ্গল কাব্য বলেন, বৈষ্ণব পদাবলী, হ্যাঁ, ধরেন মুকুন্দ রামের কথা যদি আমরা বলি, মুকুন্দ রাম যখন একটা আপনার মঙ্গল কাব্য লিখছেন, তিনি কিন্তু সেটাকে মনে করছেন যে দেবী তাকে স্বপ্নে এসে আদেশ করেছেন, তারপরে তিনি হয়তো দেবীর আদেশে একটা কাব্য লিখছেন এবং সরস্বতী তার জীবের উপর ভর করছেন। হ্যাঁ, অর্থাৎ সেখানে একটা প্রিমডার্ন যে আর্ট, সেটার যে ক্রিয়েশন, সেটার প্রসেসের ভেতরে কিন্তু একেবারে অটোনোমাস হিউম্যান এজেন্সি ধারণা বা একেবারে স্বয়ম্ভু একটা মানব যে কর্তা, সেই ধারণাটা কিন্তু কেন্দ্রীয় নয়। কিন্তু যখন আমরা মডার্নিটির ভিতর প্রবেশ করলাম, তখন কিন্তু এই যে স্বয়ম্ভু যে মানব কর্তার যে ধারণা, সেটা সেখানে কেন্দ্রীয় হয়ে উঠলো। তো যখন এই ঘটনাটা ঘটলো, তখন কিন্তু ইউরোপের ভেতরে এক ধরনের চিন্তার এক মানে, যেহেতু ইউরোপে এই ঘটনাগুলো প্রথম ঘটলো, ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন, এনলাইটেনমেন্ট এবং মডার্নিটি, সেটা যেহেতু ইউরোপে প্রথম ঘটলো, ফলে সেখানে কিন্তু তাদের মধ্যে তখন একটা ক্রাইসিস দেখা দিল। এই ক্রাইসিসটা ধরেন আমরা সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পেলাম যখন বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনটাকে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা ঊনবিংশ শতাব্দীতে ঘটলো তখন। তো মোটামুটি ধরেন যে লেট 19th সেঞ্চুরি এবং আর্লি 20th সেঞ্চুরিতে এই ক্রাইসিসটা দেখা দিল যে আসলে একই সঙ্গে যেমন মানব কর্তার ধারণাটা একটা কেন্দ্রীয় ধারণা হিসেবে বা প্রত্যয় হিসেবে সমগ্র নন্দন তত্ত্বের ভেতরে হাজির হলো, তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে উল্টো যে ঘটনাটা ঘটতে থাকলো, সেটা হচ্ছে যে যন্ত্র সভ্যতার বিকাশ। যন্ত্র সভ্যতার বিকাশ কেন ধরেন নন্দন তত্ত্বের জন্য একটা ক্রাইসিস হিসেবে দেখা দিল? কারণ নন্দন তত্ত্বের মূল জায়গাটাই হচ্ছে যে শিল্পবস্তু। আধুনিক নন্দন তত্ত্বের মূল জায়গাটা হচ্ছে শিল্পবস্তু, হচ্ছে শিল্পীর তৈরি করা অর্থের বাহন। কিন্তু যখন আমি একই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ম্যানুফ্যাকচারে চলে যাচ্ছি, ম্যানুফ্যাকচারে চলে যাচ্ছি, তখন যেটা ঘটছে যে এই যে মানে টেকনোলজিক্যাল রিপ্রোডিউসিবিলিটি বা মেকানিক্যাল রিপ্রোডাকশন যেটা হিসেবে আমরা যেটাকে শুনেছি আর কি, যে যন্ত্রের ভেতর দিয়ে কলের নকল, অর্থাৎ কল বা যন্ত্র, সেটার মধ্যে দিয়ে একটা শিল্পবস্তুকে আমি অনন্ত সংখ্যক পুনরুৎপাদন করতে পারছি। তো ঊনবিংশ শতাব্দীতে তখন ইউরোপে আসলে এই প্রশ্নটা আসলো যে আমি যেহেতু আমি মানুষ, শিল্পী যে কর্তা, সেই শিল্পী কর্তাকে শিল্পের মৌলিক যে ভিত হিসেবে চিনছি, তখন কিন্তু আমি আর ঈশ্বরকে বা ধরেন যে চণ্ডী বা মানে কোনো বিশেষ ঈশ্বর বা দেবদেবীকে কিন্তু আমি আর শিল্পের প্রধান কারণ হিসেবে চিনছি না, আমি শিল্পীকেই আমি এটা প্রধান কেন্দ্র হিসেবে চিনতেছি। কিন্তু যখনই আমি এই মডার্নিটির ভিতর প্রবেশ করলাম এবং মানবকেই, মানুষ যে কর্তা, শিল্পী কর্তা, যে সাবজেক্টিভিস্টিক কনসেপশন অফ আর্ট, সেটা যখন প্রধান হয়ে উঠলো, তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে টেকনোলজি এসে সেই মানুষ কর্তার যে নিজস্বতা, তার যে সাবজেক্টিভিটি, সেটাকে সম্পূর্ণভাবে গ্রাস করে নিচ্ছে। আমি এখানে জাস্ট একজন শিল্পীর কথাই বলবো 19 শতকের শেষের দিকে, যে প্রি রাফায়েলাইট এবং ধরেন যে ওই ধারার একজন শিল্পী উইলিয়াম মরিস। তিনি মূলত আসলে যতটা না চিত্রকর, তার চেয়ে তিনি বেশি আসলে ডেকোরেটিভ আর্টস নিয়ে কাজ করতেন। তো তিনি আসলে এই যে ট্রানজিশনটা, যে একই সঙ্গে সাবজেক্টিভিস্টিক কনসেপশন অফ আর্ট অথবা মানবকর্তা কেন্দ্রিক শিল্প বা নন্দনতত্ত্বের ধারণা এবং একই সঙ্গে যন্ত্র সভ্যতার ভেতর দিয়ে সেই মানবকর্তার যে স্বাতন্ত্র্য এবং তার যে স্বয়ম্ভু যে সত্তা, সেটার যে বিলয়, এই দুটো প্যারাডক্সিক্যাল ঘটনা একই সঙ্গে ঘটছে। সেই প্যারাডক্সিক্যাল ঘটনাটা আসলে উইলিয়াম মরিস খুব ভালোভাবে তার আলোচনার ভেতরে তিনি কিন্তু উপস্থাপন করেছিলেন। আপনারা হয়তো তার লেখাজোখা পড়ে দেখতে পারেন এবং মার্টিন হাইডেগারের আলাপও সেখানে খুবই প্রাসঙ্গিক হবে। তো যখন এই ঘটনাটা ঘটছে, তাহলে দেখেন যে তখন বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, তারপরে সেখানে ধরেন এই যে প্যারাডক্সটা, যে একদিকে আমি একান্তই মানবকর্তা কেন্দ্রিক নন্দনতত্ত্বের কথা ভাবছি, শিল্পকলার কথা ভাবছি, এবং একই সঙ্গে যন্ত্র সভ্যতা, যেটা কিনা তখন অত্যন্ত সহিংস একটা চেহারা আকারে হাজির হচ্ছে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল কিলিং মেশিন বা নিধন যন্ত্র, সেগুলো উৎপাদন করা শুরু হয়েছে। এই যান্ত্রিক যে মানে একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে আসলে মানুষ অনেকটাই অসহায় একটা পরিস্থিতিতে পড়ে যায়, তখন আসলে শিল্পকলার ভেতরে যে মৌলিক যে প্যারাডক্সটা, সেই প্যারাডক্সটা আসলে কীভাবে আমাদের ভেতরে হাজির হলো। তো আমি খুব সংক্ষেপে এই আলোচনাটা করে ফেলি। সেটা হচ্ছে যে ধরেন আপনারা দেখবেন যে উইলিয়াম মরিসের কথা তো বললামই, এরপরে ধরেন আমরা যদি 20 শতকে প্রবেশ করি, তখন আপনারা যেটা দেখছেন যে ধরেন ফিউচারিজমের কথা যদি বলি, যে 20 শতকের প্রথম যে আভাগার্ড মুভমেন্ট, সেখানে কিন্তু এই যে যন্ত্রকে প্রচণ্ডভাবে সেলিব্রেট করা হচ্ছে, কিন্তু একই সঙ্গে তারা যন্ত্রকে দেখছে যে মানব যে কর্তা, সেই কর্তার একটা এক্সটেনশন বা একটা টুল হিসেবে। যেই মানব কর্তা নিজেকে এক্সপ্রেস করার জন্য, সেটা হয়তো খুব সহিংসভাবে নিজেকে প্রকাশ করার জন্য হলেও, সে কিন্তু যন্ত্রকে ব্যবহার করে এবং এই যন্ত্রের যে প্রবল সহিংস যে উপস্থিতি, সেটার উদযাপনের একটা
প্রক্রিয়া সেই ফিউচারিজমের ভেতর দিয়ে শুরু হচ্ছে। আবার তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে ডাডাইজম আসতেছে, সুরিয়ালিজম আসতেছে, এবং সেখানে কিন্তু আবার সেটার একটা বিপরীত এক ধরনের অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু যন্ত্রকে ঠিক একইভাবে সেলিব্রেট করা হচ্ছে না, বরং এক ধরনের নিরর্থকতা বা ধরেন মানবকর্তা কেন্দ্রিক যে ধরেন মানবকর্তাকে যে পবিত্র এবং স্বয়ংভূ সত্তা হিসেবে উপস্থাপন করা, সেটাকে তারা কিন্তু স্যাটায়ারের ভেতর দিয়ে অথবা সেটাকে বিভিন্নভাবে নিরাকরণের ভেতর দিয়ে তারা কিন্তু আবার ঠিক সেটার বিপরীত একটা মানে প্রক্রিয়ার ভেতর দিয়ে তত্ত্বকে নিয়ে চালিত করলো আর কি। তো এরপরে আমরা দেখব 20 শতকে যে আভাগার্ড যে মুভমেন্ট, হ্যাঁ, সেই আভাগার্ড মুভমেন্টের যে ফান্ডামেন্টাল প্যারাডক্সটা, মানে সেটা আমাদের যেটা মনে হয় যেটা হচ্ছে যে ধরেন যে হাইডেগারের কথা যদি আমি বলি অথবা জাক দেরিদার কথা যদি বলি, তাদের এখানে মূল যে প্রসঙ্গটা ছিল যে আসলে মডার্ন যে আভাগার্ড যে শিল্প বা মডার্ন যে নন্দন তত্ত্ব, আধুনিক যে নন্দন তত্ত্ব, সেটার মৌলিক প্যারাডক্সটা কোন জায়গায়? মৌলিক প্যারাডক্সটা হচ্ছে যে সে একই সঙ্গে সেই মানবকর্তার যে উপস্থিতি, সেই উপস্থিতিটাকে সে একটা মেটাফিজিক্যাল ফর্ম আকারে হাজির করে, যে মেটাফিজিক্স অফ প্রেজেন্স। যখন আমি তানভীর পারভেজ ভাইয়ের কাজ দেখব, তখন আমি ধরে নেব যেটার ভিতরে তানভীর পারভেজের চিন্তা, তার জীবন্ত অভিজ্ঞতা, সেগুলো খুব গভীরভাবে সেটার মধ্যে নিহিত আছে। এই যে এটা হচ্ছে তার প্রেজেন্সের যে ধারণা, যে শিল্পীর প্রেজেন্সটা আমার সামনে সরাসরি হাজির আছে, এই ধারণাটা হচ্ছে আভাগার্ড মুভমেন্টের ভেতরে হাজির আছে। এবং আপনারা যারা ওয়াল্টার বেঞ্জামিনের আলোচনা জানেন, যে আসলে ওয়াল্টার বেঞ্জামিন বলেছেন যে অরা, সেই মানে শিল্পকলার ভেতরে যে মহিমা বা যে জালালি, হ্যাঁ, আমরা মহিমার কথাটাই যদি বলি, যে শিল্পকলার যে মহিমার ধারণা, সেখানে ধরেন জিনিয়াসের ধারণা আছে, ক্রিয়েটিভিটির ধারণা আছে, এটার্নাল ভ্যালুর ধারণা আছে। বেঞ্জামিন যেভাবে আসলে এই অরার ধারণাটাকে সংজ্ঞায়িত করেছেন, সেটা এসেনশিয়ালি কিন্তু সেই সাবজেক্টিভিস্টিক কনসেপশন অফ অ্যাস্থেটিক্স, অর্থাৎ মানবকর্তার যে মহিমা, যেটা মডার্নিটির প্রধান একটা প্রত্যয়, যে মানবকর্তার যে মহিমা, মানবকর্তা হচ্ছে সব কিছুর কেন্দ্রে, সেই মানবকর্তার মহিমাটাই কিন্তু আসলে শিল্পকলার মহিমা আকারে সেখানে হাজির। তো মানবকর্তার মহিমা যখন থেকে খর্ব হওয়া শুরু করলো, তখনই কিন্তু আসলে একই সঙ্গে এই মানে অরার ধারণাটাও কিন্তু সেটারও একটা নেগেশন শুরু হলো। তো এবং আমরা ধরেন যে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ফ্লুক্সুস যে মুভমেন্ট আছে সেটার কথা বলি, হ্যাঁ, এবং অন্য এরপরে আরও আমরা যতগুলো প্রক্রিয়া দেখছি, যেমন ফ্রাঁসোয়া লিওতার, ফ্রেঞ্চ যে দার্শনিক, বা ধরেন যে রোলা বার্থ, তারা এই যে এক একটা স্টেপ ঘটছে, ধরেন দাদা মুভমেন্ট থেকে শুরু করে, হ্যাঁ, যে তারপরে ধরেন ফ্লুক্সুস আসছে, তারপরে ফ্রাঁসোয়া লিওতার, মার্টিন হাইডেগার, তারপরে ধরেন এই যে একটার পর একটা মুভমেন্ট আসছে, সেখানে আসলে মূলত তাদের যে প্রস্তাবনাটা ছিল যে আভাগার্ড যেভাবে শিল্পকলার ভেতরে মানবকর্তাকে কেন্দ্রে, তার একটা উপস্থিতিকে কেন্দ্রে রেখে শিল্পকলাকে বোঝার যে প্রস্তাবনা হাজির করে, সেটা আসলে একটা ভ্রান্ত ধারণা, বা সেটা আসলে কোনো ফিজিবল বা কোনো ধরেন খুব বাস্তবসম্মত কোনো প্রত্যয় নয় আমাদের এই জমানায় এসে। বরং শিল্পকলার যে কর্তা, সে ইতিমধ্যেই সে হয় গায়েব হয়ে গেছে, অথবা সে নিহত, অথবা সে অনুপস্থিত। হ্যাঁ, যেমন আমি যদি জাস্ট তানভীর পারভেজের যে মানে এই বর্তমান যে কাজগুলো, সেগুলোর দিকে আমরা যদি তাকাই, মানে এখানে এই প্রসঙ্গটা আসলে কিভাবে হাজির আছে, আমরা কি তার চিত্রকলাগুলোকে তার যে জীবন্ত অভিজ্ঞতা বা তার যে ধরেন মানব কেন্দ্রিক একটা জায়গা থেকে, অ্যানথ্রোপোসেন্ট্রিক জায়গা থেকে কি আমি বিবেচনা করব, নাকি এটার ভেতরে অন্য কোনো ঘটনা ঘটে গেছে? হ্যাঁ, যেটা আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, যে মানবকর্তা আসলে এখন কতটুকু কেন্দ্রে আছে শিল্পকলার ক্ষেত্রে। ধরেন আমি তানভীর পারভেজের যে ধরেন কাজগুলো, সেখানে ধরেন এই যে বিভিন্ন সারফেসগুলো যে দেখা যাচ্ছে, যে ধরেন একটা আমি ফিগারকে দেখতে পাচ্ছি, অনেকটা ছায়ার মতো করে একটা ফিগার হাজির আছে, যার কিন্তু চোখ আমরা দেখতে পাচ্ছি না, যার সাথে আমার কোনো স্পিরিচুয়াল কানেকশন ঘটা সম্ভব নয়, কারণ তার আমি চোখ দেখতে পাচ্ছি না, তার চেহারা আমি জানি না, কিন্তু আমি ধরেন একটা ফিগার আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং এই ফিগারটা কি হচ্ছে, এই ফিগারটা কিন্তু কতগুলো সারফেসের ভিতর দিয়ে রিলে হচ্ছে, একটার পর একটা সারফেসের ভিতর দিয়ে আসতেছে। অর্থাৎ এই যে মানে টেকনোলজিক্যাল মেডিয়েশন ঘটতেছে, এই যে টেকনোলজিক্যাল মেডিয়েশন, এবং এই যে ধরেন একটা অস্পষ্ট, আমি যেটাকে বলছি যে একটা মিউটেড, একটা প্যারানয়েড একটা ফিগার সেটার ভিতরে হাজির আছে, এটার ভিতরে আসলে মানে স্পিরিচুয়ালি আর্ট ওয়ার্ক যেটা, সেটার সাথে আমার কি কোনো কমিউনিয়ন ঘটে কি না, অর্থাৎ সেটার সঙ্গে আমার মানে অভিন্নতা, সেই ধরনের কোনো সম্পর্ক রচিত হয় কি না, নাকি এটা আসলে এক ধরনের এলিয়েনেটেড যে আমাদের পরিস্থিতি, সেটাকে সূচিত করে। তো আমার মনে হচ্ছে যে আমাদের বর্তমান যে পরিস্থিতিতে আমরা বসবাস করছি, যেটাকে আমরা মানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এআই, হ্যাঁ, বিগ ডাটা, তারপরে ধরেন যে ব্লক চেইন, এবং অবশ্যই ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি যে বিষয়গুলো, বর্তমান যে পরিস্থিতি, সেখানে আসলে মানবকর্তা কেন্দ্রিক যে নন্দন তত্ত্ব, সেটা তো আসলে এখন আর সেভাবে মানে সেটাকে আর কোনো ফিজিবল অ্যাস্থেটিক ধরেন থিম বা একটা আইডিয়া হিসেবে সেটাকে এখন আর আমরা
ধারণ করতে পারছি না। তো এখানে আসলে সেই কারণে আসলে আমার মনে হয় যে মানে এখানে আচ্ছা আমি পরের যে জায়গাটায় যাব সেখানে আমি জাস্ট এই জায়গাটা আরেকটা জায়গায় আমি আসতে চাচ্ছি। তো এই যে ধরেন যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটাকে আসলে আর্টে কেন আমাদের ধরা দরকার, যে ধরেন এই যে সাবজেক্টিভিস্টিক কনসেপশন অফ আর্ট, সেটা যে আসলে একটা বলা যেতে পারে সুপারসিডেড বা একটা ট্রান্সেন্ডেড বা একটা আউটমোডেড একটা কনসেপ্ট অফ মানে আর্ট বা অ্যাস্থেটিক্স, সেটা কেন ধরা দরকার? সেটার কারণটা হচ্ছে যে ধরেন নন্দনতত্ত্বের আসলে ফান্ডামেন্টাল কাজটা কি বা শিল্পকলার ফান্ডামেন্টাল কাজটা কি? এখানেও ধরেন হাইডেগারের আমি আলাপটাকে টানতে চাচ্ছি, কারণ যেহেতু তানভীর পারভেজের আলাপের প্রথম জায়গাটাই ছিল যে আসলে যে নায়ালিজমের ভেতরে বা নিহিলবাদের ভেতরে আমরা বসবাস করি, সেখানে আসলে শিল্পকলা থেকে আমরা আসলে কি মানে কি ধরনের বয়ান বা কি ধরনের বক্তব্য আমরা পেতে পারি। তো সেখানে হাইডেগারের একটা ফান্ডামেন্টাল প্রস্তাবনাটা হচ্ছে যে আর্টের একটা মৌলিক কাজ হচ্ছে যে যেটাকে তিনি বলেন যে অন্টোলজিক্যাল ডিসক্লোজার, অর্থাৎ আমাদের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বটা আসলে কেমন বা কি সেটা আমরা, এবং এই অস্তিত্বটা আসলে হোয়াট ইট ইজ অ্যাবাউট অ্যান্ড হোয়াট ম্যাটার্স অ্যাবাউট ইট, অর্থাৎ অস্তিত্বটা আসলে আমাদের কাছে কী অর্থ বা কী তাৎপর্য সহকারে হাজির আছে, সেই ব্যাপারটাকে আসলে ধরেন যে আমাদের উপর নাজিল হয় শিল্পকলার ভেতর দিয়ে, বা সেটা একটা ডিসক্লোজার ঘটে শিল্পকলার ভেতর দিয়ে। তো আমার মনে হয় আমাদের যুগে আমরা যে ধরনের প্রযুক্তিগত যে বাস্তবতার ভেতরে বসবাস করছি, সেটার একটা অন্টোলজিক্যাল ডিসক্লোজার আকারে এই ধরনের মানে শিল্পকলার একটা ফান্ডামেন্টাল কাজ হচ্ছে যে এই ধরনের অস্তিতাত্ত্বিক একটা বার্তা বা একটা ধরেন তত্ত্ব আমাদের কাছে হাজির করা। সেই জায়গাটা থেকে আসলে আমার মনে হয় যে এই এআই বলেন বা সমসাময়িক যে প্রযুক্তিগত যে বাস্তবতা, যেটা কালকে মানে আব্দুল হালিম চঞ্চল স্যারও বলছিলেন, সেই সমসাময়িকতাকে কেন আমাদের সামনে হাজির করা দরকার। এটা কোনো ধরেন কেবলমাত্র বিশ্বায়ন অথবা ধরেন মাইমেসিস, অর্থাৎ পশ্চিমে যে শিল্পকলা বা নন্দনতত্ত্বে যে রূপান্তরগুলো ঘটছে সেগুলোকে আমাদের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, সেই জায়গা থেকে করতে হবে। ঠিক সেই জায়গা থেকে না, বরং আমাদের যে আমরা ধরেন একটা উত্তর ঔপনিবেশিক একটা লেট ক্যাপিটালিস্ট বা আখেরি পুঁজিবাদের যে জমানে আমরা বসবাস করি, সেখানে আমাদের যে জীবন বা সেখানে আমাদের যে অস্তিত্ব, সেটার মৌলিক পরিস্থিতিটা কেমন সেটাকে আমাদের সামনে হাজির করার জন্যই আসলে শিল্পকলার ভেতরে আমরা সেটা কীভাবে হাজির করবো, কী ধরনের প্রকরণ, কী ধরনের ধরেন টেকনিক, কী ধরনের মানে অভিব্যক্তি আমরা সেটার ভিতরে হাজির করব, সেইটাই আসলে এখানে মৌলিক প্রশ্নের জায়গা। আমি শেষ করব আসলে আরেকটা জায়গা থেকে, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার আসলে মূল আজকের আলাপের জায়গাটাই ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে আর্টের সম্পর্ক। তো সেই জায়গা থেকে আসলে আমি যেহেতু তানভীর পারভেজ ভাইয়ের প্রদর্শনীর প্রসঙ্গ থেকে আমি আসলে এই জায়গাটাকে যুক্ত করার চেষ্টা করলাম যে আসলে কেন আমরা ধরেন যে বর্তমান যে আমাদের যে প্রযুক্তিগত যে বাস্তবতা, সেটা আসলে এই যে আমাদের যে অস্তিত্বের যে জায়গাটা, যে তানভীর পারভেজ তার বক্তব্যের ভেতরে যে জায়গাটাকে স্পর্শ করার চেষ্টা করেছেন, যে আমাদের অস্তিত্বের অর্থহীনতা অথবা অর্থপূর্ণতা, এই অর্থপূর্ণতা বা অর্থহীনতা তার ভিতরে তিনি সমসাময়িক প্রসঙ্গগুলো বলেছেন, যে যুদ্ধ, তারপরে ধরেন যে জীবাশ্ম জ্বালানি এবং যে জীবাশ্ম সভ্যতায় আমরা বসবাস করি সেটা যে সহিংসতা, এই সব কিছুকে তিনি যুক্ত করে আসলে তিনি তার এই শিল্প প্রদর্শনীর তার যে অ্যাপ্রোচটা সেটা তিনি এখানে হাজির করেছেন। তো শেষ যে জায়গাটা আমি এখানে আসতে চাচ্ছি, যেহেতু এখানে দীর্ঘ সময় নেওয়ার সুযোগ নাই, সেটা হচ্ছে যে আসলে যখন এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানায় আমরা প্রবেশ করে ফেলেছি, অথবা আমরা যখন মানব কর্তা কেন্দ্রিক নন্দনতত্ত্ব থেকে অলরেডি খতম হয়ে গেছে, এই খতম হয়ে যাওয়ার পরে আসলে শিল্পকলায় আমাদের যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই যখন শিল্প সৃষ্টির কর্তা হিসেবে আমাদের সামনে হাজির হয়ে গেছে, তাই না? এখন আমরা সফটওয়্যারের ভেতর দিয়ে শিল্প কর্ম তৈরি করতে পারছি। তো আমরা হয়তো অনেকে ব্যাপারটাকে খুব একটা পছন্দ করছি না। হ্যাঁ, অনেকে ধরেন সার্ভে করে দেখতে পাচ্ছেন বা জরিপ করে দেখতে পাচ্ছেন যে একই শিল্পকর্ম, সেটা যদি আমি বলি যে এটা কোনো একটা মানুষ শিল্পী এটা তৈরি করেছেন, তাহলে একজন মানুষ এটাকে যতটুকু পছন্দ করবে। আমি যদি বলি এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যারের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে মানুষ এটাকে কম পছন্দ করবে। অর্থাৎ মানুষ এখনও শিল্পকলার ভেতরে হয়তো একটা অর্গ্যানিক সাবজেক্টিভিস্টিক মানবকর্তা কেন্দ্রিক একটা অরিজিন খোঁজে। হ্যাঁ, সেই তাগিদটা হয়তো মানুষের ভেতরে আছে, যে কারণে যেটার কারণ হয়তো বা এই যে শিল্পকলার সাথে আমাদের সম্পর্কটা শুধুই ধরেন নান্দনিক অনুভূতি, হ্যাঁ, বা অনুভূতি সংবেদন সেগুলোর বিষয় নয়। শিল্পকলার ভেতর দিয়ে আমরা একই সঙ্গে একটা কমিউনিটি তৈরি করার চেষ্টা করি। তো এখন যখন এই ঘটনাটা ঘটে গেছে যে ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা ইতিমধ্যে যখন শিল্পকলার সৃষ্টির একটা মৌলিক শর্ত আকারে হাজির হয়ে গেছে, এবং আমরা
আমাদের এখানে মৌলিক যে জায়গাটা বোঝার হয়তো প্রয়োজন সেটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা কেবলমাত্র কিন্তু আমাদের শিল্পীদের একটা হাতিয়ার হিসেবে বা টুল হিসেবে এটা থাকবে না। এটা নিজেই, এটা হচ্ছে যে এটাকে আমি যেটা আমি আগে একটা শব্দ উল্লেখ করেছিলাম যে অটোটেলিক, অর্থাৎ এটা নিজেই নিজের উদ্দেশ্যকে স্থাপন করতে পারবে, নিজেই নিজের উদ্দেশ্য নির্ধারণ করতে পারবে, এবং সে তখন যেটা ঘটবে যে আমরা সেটাকে টুল হিসেবে ইউজ করতে পারবো না, এটাকে আমরা টুল হিসেবে আর বুঝতে পারবো না। এটা হচ্ছে প্রযুক্তির মানে মৌলিক যে একটা রূপান্তর বা একটা যুগান্তর ঘটে গেছে, সেটা হচ্ছে যে এই জায়গাটা। তো যখন এই ঘটনাটা ঘটছে তখন আসলে শিল্পীদের সেই ক্ষেত্রে কিভাবে সেটাকে মোকাবেলা করা উচিত বা তারা এটাকে নিয়ে কীভাবে ভাবছেন। তো আমার মনে হয় যে দুইটা জায়গায় শিল্পীরা এই মানে কৃত্রিম বুদ্ধিমত্তার যে যুগান্তরী যে বাস্তবতা, এটা যে একটা ইপোকাল টেকনোলজি বা যুগান্তরী একটা প্রযুক্তি, সেইখানে আসলে দুই জায়গায় তারা এই ব্যাপারটাকে মেনে নিতে চাচ্ছেন না আর কি। দুই ধরনের কথা বলে আর কি, সেই দুই ধরনের কথা আমি জাস্ট উল্লেখ করবো আপনাদেরকে, তারপরে আমি আমার আলোচনা শেষ করে দেব। প্রথম যে আলাপটা হাজির আছে যে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা আমি এতক্ষণ প্রথম থেকে আমি যে আলাপটা করছি, কৃত্রিম বুদ্ধিমত্তা এসে শেষ একটা ধরেন ডেথ নেল বা ধরেন যে মানে কফিনে যে শেষ পেরেকটা ঠুকে দিছে, যে মানব কর্তা কেন্দ্রিক যে নন্দন তত্ত্বের ধারণা, সেটাতে শেষ কফিনে শেষ পেরেকটা সেটা ঠুকে দিয়েছে। কিন্তু সেখানে দুই জায়গা থেকে শিল্পীদের ভিতরে এটার ব্যাপারে একটা রেজিস্ট্যান্স বা একটা প্রতিরোধ কাজ করছে চিন্তাগতভাবে। তারা এটাকে এখনো টুল হিসেবে ভাবতে চাচ্ছেন কিনা, বা তারা এটাকে মানে এই বাস্তবতাটার সাথে তারা এখনো নিজেদেরকে মানিয়ে নিচ্ছেন কিনা, সেখানে তাদের দুইটা বড় যুক্তি তারা একটা হাজির করতেছেন। একটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি অ্যান্ড জিনিয়াসের ধারণা। আপনি যদি বিভিন্ন জায়গায় এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে অভিঘাত, সেটা নিয়ে মানুষের যে ভয়, শঙ্কা এবং যে উদ্বেগ, এবং কেউ কেউ আশাবাদও আছে অনেকের, তারা একটা জায়গায় যেটা বলেন যে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা যত কিছুই করুক একটা জিনিস করতে পারবে না, সেটা হচ্ছে যে মানুষের যে অসীম সৃজনশীলতা এবং তার যে জিনিয়াস, হ্যাঁ জিনিয়াস শব্দটার মানে হচ্ছে জিন, মানে যে মানুষের যে স্পিরিট, সেইটাকে কিন্তু তারা কখনোই যন্ত্র কখনো সেটাকে মানে মোকাবেলা করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম আর্গুমেন্ট আর কি। শিল্পীরা প্রথম এই যুক্তিটা দিয়ে এআই এর যে এআই যে ভয় নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে সেটাকে তারা মোকাবেলা করার চেষ্টা করেন। তো এই ধারণাটা আসলে কিন্তু আপনি যদি একটু মানে এটা নিয়ে কিন্তু ওয়াল্টার বেঞ্জামিনও ধরেন 100 বছর আগে আলোচনা করে গেছে যে আসলে এসেনশিয়ালি সে এই যুক্তিটা যখন আমরা দেই, আমরা এসেনশিয়ালি সেই অরার যে ধারণা, সেই অরার ধারণাতেই কিন্তু আমরা অরার ধারণা দিয়ে আমরা মোকাবেলা করার চেষ্টা করি এই নতুন প্রযুক্তিগত বাস্তবতাকে। অরা নিয়ে যখন বেঞ্জামিন আলোচনা করেছিলেন, সেখানে তিনি শিল্পকর্মের অরা নিয়ে কথা বলছেন। তাই না, একটা প্রতিমারও তো একটা অরা আছে, তাই না? আবার পিকাসোর একটা পেইন্টিংয়েরও একটা অরা আছে। তো শিল্প বস্তুর এক ধরনের অরা থাকে, সেই অরা নিয়ে বেঞ্জামিন একটা আলাপ করছেন, যেটা কিনা তিনি বলছেন যে ফিল্ম বা ধরেন যে ইমেজ, মডার্ন ফটোগ্রাফি এবং ফিল্ম, সেগুলোর কারণে এই শিল্প বস্তুর যে অরা সেটা এখন খতম হয়ে গেছে বা খারিজ হয়ে গেছে। কিন্তু বেঞ্জামিনের এই আলাপের পরেও কিন্তু শিল্পীর যে অরা সেটা কিন্তু তখনও কিন্তু হাজির ছিল, যে শিল্পীর নিজস্ব একটা অরা আছে। এবং এর ইনফ্যাক্ট 20 শতকে প্রথম এই বেঞ্জামিনের আলাপগুলোর পরে কিন্তু আমরা আরও বেশি পরিমাণে শিল্পী কেন্দ্রিক অরার আরও অনেক বেশি বিচ্ছুরণ এবং অভিব্যক্তি আমরা দেখতে পাইছি। এখন আমাদের সময় হচ্ছে যে এই শিল্পীর যে অরা সেটাও কিন্তু আসলে এখন মানে সেটাও কিন্তু খতম হয়ে যাওয়ার পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রথম যুক্তি আমার। আর দ্বিতীয় যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে মানে দ্বিতীয় যে যুক্তি দিয়ে শিল্পীরা এই নতুন প্রযুক্তিগত পরিস্থিতির মোকাবেলা করার এক ধরনের ডিফেন্স মেকানিজমের মতো করে তারা এটাকে ব্যবহার করছেন। সেটা হচ্ছে যে আসলে আমরা কী করতে পারি। আমি ধরেন বেশ কিছু লিটারেচার পড়লাম, ধরেন স্লাভয় জিজিয়েক, তিনি একজন বিশিষ্ট দার্শনিক, বা এআই ফর আর্ট, এরকম অনেক বইটই এখন বের হচ্ছে। সেগুলোতে তারা বলছেন যে আসলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পরে আমাদের কি করার থাকবে, শিল্পীদের উপায়টা কি থাকবে। হ্যাঁ, প্রথমটা তো বলে ফেললাম যে শিল্পীরা এমনই অসাধারণ মানে জিনিয়াস যে তাদের এই এআই কখনো তাদের সমান হতে পারবে না। এটা হচ্ছে প্রথম যুক্তি। এটা কিন্তু এটা আমার মনে হয় যে অরা কেন্দ্রিক যুক্তি দিয়ে আমরা এটাকে মোকাবেলা মানে এটা ধোপে টিকবে না। দ্বিতীয় যুক্তিটা হচ্ছে ঠিক তার উল্টা, যে শিল্পীরা যেহেতু মানুষের কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকে, মানুষের চিন্তা কখনোই পারফেক্ট না, মেশিনের মতো নিখুঁতভাবে সে হিসাবও করতে পারে না এবং চিন্তাও করতে পারে না। আপনি যদি লজিক শেখান, মানুষের চিন্তার পদ্ধতি ঠিক লজিক দিয়ে সবসময় কাজ করে না, সেখানে লোগোস, প্যাথোস, ইথোস অর্থাৎ আবেগ, নৈতিকতা এবং যুক্তি সব কিছুই সেখানে হাজির আছে। ফলে মানুষের চিন্তা কখনোই মেকানিক্যাল হবে না বা একদম গাণিতিকভাবে নির্ভুলভাবে সে আগাবে না। তাহলে মানুষের যে ধরেন সীমাবদ্ধতা, মানুষের যে ভুল, মানুষের যে আবেগ, মানুষের যে বাসনা এবং তার যে ফ্যান্টাসি, তার যে বায়াস, এগুলোই হবে আমাদের শেষ আশ্রয়। অর্থাৎ
এটা ইভেন আমি তানভীর পারভেজ ভাইয়ের সাথেও আলাপ করেছি এই ব্যাপারগুলো নিয়ে, যে আসলে তিনি কীভাবে ভাবেন সেটা নিয়ে এই আলাপটা তার সঙ্গে হচ্ছিল, যে আসলে মানুষের শেষ আশ্রয় হবে এটাই, যে মানুষ যে মানে ভ্রান্তিশীল, মানুষ যে টু এয়ার ইজ হিউম্যান, মানুষের যে ভ্রান্তিশীলতা, তার যে সীমাবদ্ধতা, এটাই হবে তার শেষ আশ্রয়। যে এআই হয়তো বা পারফেক্ট আর্ট তৈরি করতে পারবে, বা পারফেক্ট ইমেজ তৈরি করতে পারবে, পারফেক্ট পোয়েট্রি তৈরি করতে পারবে, কিন্তু মানুষের যে মানে নিজস্ব যে সীমাবদ্ধতা, সেটার ভেতরেই আসলে শিল্পকর্ম টিকে থাকবে। যেটা আমরা আগে দেখছি, যখন ফটোগ্রাফি যখন আসলো, তখন শিল্পীরা আর নিখুঁত বাস্তবের প্রতিরূপায়ণ করার চেষ্টা আর করলো না, তারা অন্যদিকে চলে গেলো, তারা সাবজেক্টিভ এক্সপ্রেশনিজম এবং অন্যান্য বিভিন্ন ধরনের ফর্মের দিকে তারা চলে গেল। তো এখন তাইলে যখন আমরা পারফেক্ট থিঙ্কিং বা পারফেক্ট ইন্টেলিজেন্স এবং পারফেক্ট ধরেন যে টেকনিক সমৃদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাজির করতে পেরেছি, তখন আসলে শিল্পীরা কোন জায়গায় গিয়ে আশ্রয় নেবে? তারা কি তাদের সীমাবদ্ধতার ভেতরেই আশ্রয় নেবে? তো আমার যেটা এখানে মনে হচ্ছে যে আসলে এটা মূলত আসলে মিমিক্রির প্রশ্ন আর কি, যে আপনি এআই যখন একটা শিল্পকর্ম তৈরি করে, সে কিন্তু এক ধরনের মিমিক্রি এবং সিনথেসিসের ভেতর দিয়ে তৈরি করে। সে হয়তো 1000 ইমেজ তৈরি ইমেজকে সে স্ক্যান করে, তারপর সেটার প্যাটার্ন থেকে সে হয়তো, তাকে আপনি যদি বলেন যে একটা প্রি রাফায়েলাইট বা একটা ধরেন নিউ ক্লাসিসিস্ট একটা পেইন্টিং তৈরি করে দাও, সে কিন্তু ওখানকার প্যাটার্নগুলোকে মিমিক করে এবং সেটাকে সিনথেসাইজ করে সে কিন্তু এক ধরনের ধরেন তার নিজের অভিব্যক্তিটা সে সেখান থেকে তৈরি করবে, রাইট? এবং হয়তো সে এখন হয়তো সে খুব ডিরেক্টলি সেটা করছে, পরবর্তীতে সে আরও ইনফারেন্সের ভিতর দিয়ে, আরও হায়ার অর্ডারে সে অ্যাবস্ট্রাকশনের ভিতর দিয়ে সে কিন্তু নিজস্ব একটা প্যাটার্ন তৈরি করবে, যেটা অনেক বেশি সৃজনশীল হিসেবে দেখা দেবে। তো এআই যেহেতু মিমিক্রি করতে পারে, যেটা কিনা মানুষের, আমাদের যে শিল্প, আমাদের শিল্পী হিসেবে আমাদের যে প্রশিক্ষণগুলো, শিল্পীরা ভালো বলতে পারবেন, কিন্তু মানে আপনাদের যখন প্রশিক্ষণ, আপনারা নিজেদেরকে প্রশিক্ষিত করেন, সেখানেও তো আসলে এসেনশিয়ালি ইট ইজ অ্যাবাউট মিমিক্রি অ্যান্ড সিনথেসিস। এবং আপনার যে বাসনা বা আপনার ডিজায়ার, আপনার যে ঝোঁকগুলো, আপনার যে স্মৃতি, এই সব কিছুকে আপনি এগুলোর সঙ্গে রসায়নের ভেতর দিয়ে আপনি এক ধরনের সিনথেসাইজ করে, তার ভেতর দিয়ে কিন্তু আপনি নিজের একটা ভাষা বা নিজের একটা বক্তব্য খুঁজে পান। তো আমার এখানে আমার দ্বিতীয় যে প্রত্যুত্তর শিল্পীদের এই মানে আশ্রয় খোঁজার যে বাসনা, যে তারা মনে করছেন যে সীমাবদ্ধতা অথবা আমার যে সাবজেক্টিভিটি, আমার যে সাবজেক্টিভ যে ইরান্সি, অর্থাৎ আমার যে ব্যক্তিসত্তার, আমার ব্যক্তিসত্তার ভেতরে যে ত্রুটিগুলো আছে, খামতিগুলো আছে, হ্যাঁ, আমার ভেতরে যে ট্রমাগুলো আছে, আমার যে ধরেন বায়াসগুলো আছে, এগুলোর ভেতর দিয়ে আমি আমার নিজস্বতাটাকে আমি এখনও ধরেন ফুটিয়ে তুলতে পারবো শিল্পকলার ভেতরে। আমার কথা হলো যে সেটাও সম্ভবত আমাদেরকে কোনো সমাধান বা সুরাহা দেবে না। কারণ হচ্ছে যে আপনি যদি বলেন যে ধরেন আমাদেরকে খুব কাস্টমাইজডভাবে আমাদেরকে কিন্তু মানে আমাদের আনকনশিয়াস বলেন বা আমাদের যে বায়াস বলেন, সেগুলোকে কিন্তু এখন স্টাডি করা সম্ভব বিগ ডাটার ভেতর দিয়ে, ঠিক আছে? এখন হচ্ছে যে আমি আমি আমার নিজের সম্পর্কে যতটুকু জানি তার চেয়ে বেশি জানে ধরেন যে যাদের কাছে বিগ ডাটাটা আছে, যে আমার টোটাল হয়তো 20 বছরের আমার যত অনলাইন অ্যাক্টিভিটি আছে বা যে কোনো অ্যাক্টিভিটি আছে, সেগুলোকে ট্রেস করার যে মানে পদ্ধতি। ফলে আমি মানে শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই বায়াস, আমাদের স্মৃতি, আমাদের ট্রমা, আমাদের ডিজায়ার, এই সব কিছুর ভেতর দিয়ে আমরা যদি নিজস্ব ভাষা বা সেই আলটিমেটলি আমাদের যে মানবকর্তা বা শিল্পীকর্তা, তাকে আবারও যদি আমরা ধরেন রিস্টোর করতে চাই বা রিহ্যাবিলিটেট করতে চাই, সেটাও সম্ভবত আজকের পরিস্থিতিতে আর সম্ভব হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমার মানে প্রস্তাবনা, যে প্রযুক্তি কীভাবে নতুন নতুন ঐতিহাসিক পরিস্থিতি তৈরি করে, একই সঙ্গে জ্ঞানগত পরিস্থিতির সঙ্গে সঙ্গে কীভাবে নন্দন তত্ত্বের ভেতরে একটা রূপান্তর ঘটে, এবং আমাদের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার যে আগমন, যেটা তানভীর পারভেজ এর কাজের ভেতরে আমরা যেটার যে অন্টোলজিক্যাল ডিসক্লোজারের একটা প্রাথমিক মানে একটা প্রচেষ্টা, যেটা কিনা খুব বেশি এখনও হয়তো আমাদের এই অঞ্চলে খুব বেশি হচ্ছে না, সেটার একটা হয়তো চেষ্টা সেটার ভেতরে আছে। তো আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আসলে শিল্পীদের জন্য এরপরে মানে তাদের জায়গাটা কোথায় থাকবে মানবকর্তা হিসেবে, তাদের যে মানবকর্তা কেন্দ্রিক যে শিল্পী চোখ বা শিল্পী যে ভাষা খোঁজার যে প্রচেষ্টা, সেটা এরপরে সেটা কোথায় যাবে? এই হচ্ছে মোটামুটি আমার আলোচনা। ধন্যবাদ। দেওয়ার যে ইমেজের কথা আমরা বললাম, আমরা জানি গেহার্ড রিস্টার, হ্যাঁ, যার বিখ্যাত সিরিজ, এমনকি সে ফিউচারিস্টকে চ্যালেঞ্জ করেই ওই ছবিগুলো আঁকা প্রথম দিকে। ওকে, যেটা বলছিলাম যে টেকনোলজি বা এটাকে যদি একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ধরি, তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা যে জেনারেশন, যে ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে আমরা বড় হয়েছি এবং আমাদের অভ্যস্ততা এবং চিন্তার প্রক্রিয়া বা ব্যাপকতা তৈরি হয়েছে, এটা এখন যে জেনারেশন যারা
টেকনোলজির অন্য একটা স্তরকে নিয়ে অভ্যস্ততা বা কি বলবো তাদের চিন্তার জগৎ, তাদের জীবনযাপনে যেভাবে এই টেকনোলজিগুলোকে ব্যবহার করে বা তাদের জীবনে যেভাবে উপস্থিত, তারা ঠিক আমাদের মতো করে দেখবে কি না বা দেখে কি না। মানে এখানে বোধহয় আমি ঠিক জানি না, আমার কাছে মনে হয় যে পৃথিবী, মানুষ, ভবিষ্যৎ এগুলো একটা একটা পজিশন থেকে আমরা দেখছি আমাদের অভ্যস্ততা এবং আমাদের ইনফরমেশন অনুযায়ী এবং আমাদের সমস্ত টেকনোলজিক্যাল যে এক্সপিরিয়েন্স, ক্ষমতা, সেটাকে সামনে রেখে এটা আমরা দেখি যে আমাদের আগের জেনারেশনের এই একটা নির্দিষ্ট সমস্যা ছিল। যখন প্রথম ফ্রান্সের রেলগাড়ি চললো তখন রীতিমতো ডেমনস্ট্রেশন হয়েছে, কেননা এত জোরে চললে মানুষ বাঁচবে না বা এটা পজিটিভ হবে না। এখন এটা আমরা এটা আলোচনার ব্যাপারই না যে একটা রেলগাড়ি কি গতিতে আর চলে। তা আমি ঠিক জানি না যে আমাদের ভবিষ্যৎ, আমাদের যে নেক্সট জেনারেশন যারা এর মধ্য দিয়ে বড় হচ্ছে, তারা এই শিল্প বা মানুষের ভবিষ্যৎ বা পৃথিবী এটাকে কিভাবে দেখছে, এবং সেটাকে আমরা এই আলোচনায় যে যে প্রেক্ষিত পার্সপেক্টিভে আমরা করলাম, এটা ভ্যালিডিটি আছে কিনা। তো এটা নিয়ে বক্তারা কি মনে হয়? টেকনোলজি তো দুইটা দিক আছে। একটা হচ্ছে এক্ষণের সমস্যা, যেমন খুব দ্রুত গতিতে ট্রেনটা যাচ্ছে, এক্ষণের সমস্যা হচ্ছে যে আমি আসলে এই যে রাস্তার মধ্যে যে পার হব, ট্রেনটা ঠিক সময় পার হবো কিনা, এইসব এই এক্ষণের সমস্যা। আরেকটা হচ্ছে যে এটার একটা গতি, গতি ইটসেলফ যদি অ্যাবস্ট্রাক্টভাবে ধরি যে আচ্ছা গতি কি, ভবিষ্যতে গতি আমাদেরকে কোথায় নিয়ে যাবে, গতি কি প্রগতি কিনা, এইসব যদি প্রশ্নগুলি থাকে তাহলে ওটা ফিলোসফিক্যাল জায়গা থেকে এটা সলভ করতে হবে। যে ওইটা হচ্ছে ডিজায়ারের প্রশ্ন, যে আমি কি ধরনের ভবিষ্যৎ চাই। এটা কি এই ট্রেনের গতির নির্ভরই শুধু হবে, নাকি আসলে আরও অনেক কিছুর নির্ভর হবে আর কি, এটার পাশাপাশি আরও অনেক কিছু থাকবে কিনা। এটা কি একটা হাইব্রিড জগতে আমরা বসবাস করব, নাকি একেবারেই টেকনোলজি কেন্দ্রিক একটা জগৎ যেইভাবে আমরা দেখি না সিনেমাতে, হলিউডের সিনেমাতে, সেই ইয়েটা। আরেকটা কি যেন প্রশ্ন ছিল আপনার, শুরুটা করলেন? ও জেনারেশনের কথা। আমি যা দেখি আমার বাচ্চাদের মধ্যে, বাইরে বৃষ্টি হচ্ছে, দৌড়ে গিয়ে আবার গুগলে কী কীরকম বৃষ্টি হচ্ছে দেখতে চায় আর কি। তো এগুলো ইনকুইজিটিভনেস, এগুলো আমার মনে হয় যে মানুষ প্রকৃতির সাথে যে সম্পর্ক, সেইটা ব্যাহত হয়, ব্যত্যয় ঘটে। একেবারে 100% বিচ্ছিন্ন হওয়ার কোনো কারণ নাই যতদিন না পর্যন্ত মানুষ মেশিনে জন্ম না নেয়। আমার এটা ধারণা আর কি, অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয় যে যতদিন না পর্যন্ত ওই যে কী যেন ব্রেভ নিউ ওয়ার্ল্ডের যে ব্যাপারটা, ব্রেভ নিউ ওয়ার্ল্ডের উপন্যাসে যেই বিষয়টা দেখানো হয়েছে, যতদিন না পর্যন্ত মানুষ মেশিনের মধ্যে শিশু হিসেবে জন্ম না হয়, ততদিন পর্যন্ত মানুষের প্রকৃতির প্রতি একটা বিস্ময় থাকবে আর কি। আচ্ছা, আমি জাস্ট ওই একটা আলাপ যেটা জামান ভাই করলেন আর কি, যে আসলে এই যে স্বাস্থ্য, এটা মনে হয় যে এইটার সাথে কিছুটা যুক্ত আর কি, যে ওয়াকিল ভাইয়ের প্রশ্নের সাথে, যে আসলে আমাদের সময়ে এসে আসলে স্বাস্থ্য হওয়ার যে ধারণা, সেটা আসলে আগের জেনারেশনের সাথে একই কি না। তো এটা আসলে শুধু যদি জেনারেশনের প্রসঙ্গ নাও তুলি, ধরেন আমরা যখন মোবাইল ফোনটা ইউজ করি, এটা যেহেতু একটা টেকনোলজি, এটা কিন্তু আমাদেরকে, যেমন আমাদের মেমোরিটাকে কিন্তু এটা, বা আমাদের স্মৃতি বা আমাদের যে স্মরণের যে তাগিদ, সেটাকে কিন্তু চেঞ্জ করে। যেমন আমরা হয়তো আগে হয়তো অনেক কিছু মনে রাখতে চাইতাম, এখন হয়তো আমরা এই ডিজিটাল যে অ্যাপারেটাস, সেটার ভেতরেই কিন্তু আমরা আমাদের মেমোরিটাকে ডেলিগেট করে দিচ্ছি, মানে আমরা সেটার হাতে মানে সঁপে দিচ্ছি আর কি অনেকটুকুকে। সো আমাদের মানে এই যে রূপান্তরটা, সেটাতে আসলে আমাদের যে সব আত্মসত্তা যেটা, সেটা কিন্তু মানে বদলে যাচ্ছে আর কি। তো অবভিয়াসলি মানে আমরা যদি ধরেন সাইবর্গ বলে যে ধারণাটা, যে মানুষ এবং যন্ত্রের যে সিনথেসিস ঘটে যাচ্ছে বা সংশ্লেষ ঘটে যাচ্ছে, সেটা হয়তো এখনও অনেক দূর কল্পনা মনে হচ্ছে। কিন্তু মানে আমাদের অন্তর্জগৎ এবং বহির্জগৎ দুই জায়গাতেই আসলে আমাদের যে আত্মসত্তার যে ধারণা, সেটার মধ্যে ইতিমধ্যেই ধরেন মেশিনের ব্যাপারটা খুব গভীরভাবে সেটার ভিতরে আছে আর কি। তো আমার মনে হয় যে এটা অনিবার্য একটা ব্যাপার আর কি, আমার সেটা মনে হয়।
এবং আপনি সাইবর্গের কথা বললেন যে সিনথেসিস ইন এক্সটেন্ট অফ মানে হিউম্যান বডি অ্যান্ড মানে এটা একটা দূরবর্তী কল্পনা হিসেবে আমরা ধরে নিতে পারি যে যন্ত্রের। তো সেখানে কি আসলে নানারকমভাবে কনটেক্সট কি একাকার হয়ে যেতে পারে কিনা, কারণ এখনও সোশিও পলিটিক্যাল জায়গা থেকে দেখলে কনটেক্সটের কেন অনেক হেটারোজেনাস আসপেক্ট আছে, কিন্তু সেটা কি একাকার হয়ে যেতে পারে কিনা? সেটা আসলে আমি বলতে পারবো না, আমি অতদূর ভাবিনি। তবে আমার মনে হয় না জগৎ সবসময় হিটারোজেনাসই থাকবে আসলে, বাট হিটারোজেনিটি এটা নানানভাবে হবে আর কি। অর্থাৎ ঠিক ওই হলিউডি ছবির মতো একটা যন্ত্র নির্ভর 100% বিশ্ব হবে না হয়তো। কেউ কেউ আপ আউট করবে, আবার যেমন এখনই তো যাদের হার্টের পেসমেকার তারা তো অলরেডি কি বলে যেটা এই সাইবর্গ। তো তারপর অনেকের কান দেখা গেল যে যন্ত্র, তো সে তো সাইবর্গ। একেবারে একটা অংশ এখন প্লাস্টিকের ইয়ে দিয়ে লাগালো, মনে করেন আগে যে বেকনের কাজগুলি যেখান থেকে উঠে আসলো, যে দ্বিতীয় মহাযুদ্ধের পর যাদের কান চোখ এইসব জায়গা চোয়াল টোয়াল উড়ে গেছে, তাদেরকে কোনোরকম একটা এক ধরনের প্রস্থেসিস দিয়ে চালানো হতো, ওই দেখতে খুব ওই রকম অদ্ভুত লাগতো। তো ওইখান থেকে বেকন কিছু কিন্তু শিক্ষা নিল। তো এই যে ব্যাপার আর কি, এটা এখন কিন্তু অনেক হাইটেকে চলে গেছে। তা এমনভাবে মানুষকে তৈরি করে ফেলা যায় যে আসলে সাইবর্গ। তো সাইবর্গে আমার মনে হয় অসুবিধা নাই, মানে সাইবর্গ ব্যাপারটা এই না যে তার অস্তিত্বের সংকট তো কিছুটা তো হবেই, কিন্তু পরিবর্তিত অবস্থায় কি দাঁড়ালো আর কি, সে তখনও কি স্বাস্থ্য কিনা হতে পারবে কিনা। অ্যাবসলিউট স্বাস্থ্য বলে তো কিছু নাই, ওটা শুধুমাত্র কল্পনায় আছে। যারা যারা জাতীয়তাবাদী তারা হয়তো বলবে যে এই হচ্ছে আমার জায়গা, এই হচ্ছে আমি এখানে দাঁড়াই। এটা তো সম্ভব না আসলে। হ্যাঁ, এখানে ব্যক্তি সমাজের মিথস্ক্রিয়া আছে, তো টেকনোলজি আর ব্যক্তির মিথস্ক্রিয়াও এক ধরনের জায়গায় আমাদেরকে নিয়ে যাবে, স্বাভাবিক এটা। সেটা হতে পারে, যেমন ধরেন আমি অপ্ট আউট করলাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে, সাইবর্গ এলাকায় আমি থাকবো না। হতে পারে যে ব্ল্যাক ভার্সাস হোয়াইট যেরকম না, তো সেরকম হতে পারে যে যারা অতিরিক্ত টেকনোলজি কেন্দ্রিক, যারা টেকনোলজি, ওই যে সিনেমাতেও এসব কিছু 70s 80s কিছু সিনেমাতে ছোট ছোট দ্বিতীয় শ্রেণীর সিনেমা হয় না কিছু, সেইগুলোতেও দেখা যায় কিন্তু যে একদল হচ্ছে গিয়ে টেকনোলজির আন্ডারে, যেটা আসলে ওই ব্রেভ নিউ ওয়ার্ল্ডের মধ্যেও আছে, যে কিছু মানুষ টেকনোলজিক্যাল এই ডিসপেন্সেশনের মধ্যে পড়ে নাই, এর বাইরে বিচরণ করে আর কি। তো সেইখান থেকে একটা লোক যখন প্রথম ওই সমাজে ঢুকলো এবং তারা খুব অবাক হয়ে দেখলো যে আচ্ছা এইটা হচ্ছে নেচারের চাইল্ড, তো এই যে কনটেক্সট আর কি, সেরকম হতে পারে ভবিষ্যতেও, না হওয়ার কিছু নাই। হ্যাঁ, বক্তাদের অসংখ্য ধন্যবাদ। আর একটু চা পানির ব্যবস্থা আছেন, গ্রহণ করবেন।